Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। ভৈরবগঞ্জ গ্রামের স্কুলে ঘটে চলেছে এক পাশবিক হত্যালীলা। কিন্তু কেন? স্কুল ইউনিফর্ম পরে যে 15-16 বছরের বাচ্চা মেয়েটিকে রাতের বেলা ঘুরতে দেখা যায় স্কুলে, সে কে? নতুন কোনো শিক্ষক নিয়োগ হলে কেন তাকে পাশবিকভাবে হত্যা করা হয়? 5 বছর আগে কি এমন ঘটেছিল ওই স্কুলে, যার রেশ এখনো বয়ে বেড়াচ্ছে স্কুল কর্তৃপক্ষ ও তার কর্মচারীরা? আসুন জেনে নিই আজ এই গল্পের মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর। হ্যালো বন্ধুরা, আমি শুভম রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিক চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু, সমস্ত গল্পের আপডেটস এবং নোটিফিকেশনস পাওয়ার জন্য। আজ তোমরা শুনবে লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে ভৈরবগঞ্জের সেই স্কুল বাড়িটা। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে রয়েছি আমি শুভম। শুনতে থাকো আজকের ভৌতিক অলৌকিকের বিশেষ নিবেদন, ভৈরবগঞ্জের সেই স্কুল বাড়িটা। তোরা শালির দেহটাকে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ওই ট্যাঙ্কের মধ্যে ফেলে দে যা। শালি কদিন ধরে প্রেম পীড়িত মারাচ্ছিল আমার সঙ্গে, আজ ফলো করে ওর প্রেম চম্মের মতো খুঁচিয়ে দিয়েছি। শালি বড় লোকে গিয়ে এবার টের পাবে এই অতীন কি জিনিস ছিল ওর কাছে। এই কথা বলে অতীন হাত থেকে সিগারেটটা ফেলে বলে ওঠে তার দুই বন্ধু নিতুন আর বল্টুকে উদ্দেশ্য করে, এই কাজ হলো তোদের? অন্ধকার ট্যাঙ্কির পিছন থেকে উত্তর আসে, হ্যাঁ বস, কাজ কমপ্লিট। নিতুন বল্টু এই কথা বলতে বলতে ট্যাঙ্কির পিছন থেকে বেরিয়ে আসে এবং অতীনের উদ্দেশ্যে নিতুন বলে, চলো বস, আজ একটু স্ক্যান্ডেল বারে গিয়ে বার ডান্সার মনীষার সঙ্গে একটু মজা করে আসি। নিতুন বল্টুর এই কথা শুনে অতীন মুচকি হেসে বলে, হ্যাঁ চল, ওই মালটাকে গিয়ে একটু ভোগ করে আসি। ওই মালটা যা সেক্সি দেখতে, ওকে দেখতে না পেলে আমার শরীরের খিদেটা ঠিক মিটবে না, বুঝলি? এই বলে অতীন, নিতুন ও বল্টু ওরা 3 জন ছাদের লোহার সিঁড়ি থেকে নিচে নেমে এসে যে যার বাইকে উঠতে যাবে, ঠিক এই সময় তারা দেখতে পায় বাইকের সামনেই একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে এবং সেই নারী মূর্তি লাল চলন্ত দৃষ্টি দিয়ে 3টে ছেলের দিকে তাকিয়ে আছে এবং একটা সাপদের হাসি হাসছে। সেই হাসি খুব নিঃশব্দ হাসি। বাইকের সামনে নারী মূর্তিটাকে দাঁড়িয়ে থাকতে দেখে বল্টু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে সেই নারী মূর্তিকে উদ্দেশ্য করে, রক্তিমা, তুই এখানে? তোকে তো আমরা একটু আগে। বল্টুর কথা শেষ হতে না হতেই সেই নারী মূর্তি 2টো লম্বা লম্বা হাত বাড়িয়ে বল্টুর ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে নিয়ে নিজের মুখে ধরে কচমচ করে চিবোতে থাকে। নারী মূর্তিকে বল্টুর মুন্ডু ছিঁড়ে ওইভাবে কচমচ করে চিবিয়ে খেতে দেখে নিতুন আর অতীন ভয়ে ওইখান থেকে যেই পালাতে যাবে
পেছন দিক থেকে দুটো কালো কালো বড় নখযুক্ত হাত এসে অতীন আর নিতুনের মুন্ডুটা থর থেকে ছিঁড়ে নিয়ে যায় এবং সেইভাবেই কচমচ করে চিবাতে থাকে যেমন ভাবে সে চিবাচ্ছিল বল্টুর মাথাটা। আর একটা বিশ্রী ধরনের হাসি হাসতে থাকে, হা 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 করে। আর কর্কশ কণ্ঠে সেই নারী মূর্তি বলতে থাকে, যারা আমার সঙ্গে অন্যায় করেছে তাদের আমি কাউকে ছাড়বো না। আমার উপরে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বাসটা ভৈরবগঞ্জ গ্রামের বাস স্টপেজের সামনে থামতেই বাস থেকে 24-25 বছরের একটা রোগা ও লম্বা ফর্সা মতো যুবক নেমে আসে। যুবকটির হাতে একটা কালো বড় ব্যাগ এবং কাঁধে একটা ছোট অফিস ব্যাগ। এছাড়া যুবকটির পরনে হাফ হাতা সবুজ রঙের শার্ট আর কালো রঙের জিন্সের প্যান্ট এবং চোখে কালো মোটা ফ্রেমের চশমা। যুবকটি বাস থেকে নেমে কয়েক পা হেঁটে বাস স্টপ থেকে কিছুটা দূরে একটা ছোট চায়ের দোকান দেখা যাচ্ছে। সেই চায়ের দোকানের সামনে গিয়ে দেখে চায়ের দোকানের বাইরের বেঞ্চে দুটো পুরো মতো লোক বসে চা খাচ্ছে আর নিজেদের মধ্যে গল্প করছে। চায়ের দোকানের মালিক জ্বলন্ত উনুনে দুধ গরম করছে আর সেই দুধ হাতা দিয়ে সমানে নাড়ছে। যুবকটি চায়ের দোকানের সামনে এসে চায়ের মালিককে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা বলতে পারবেন এখানে মাতঙ্গিনী গার্লস স্কুলটা কোথায়? যুবকটির কথা শুনে চায়ের দোকানের মালিক যুবকটির দিকে তাকায় আর ভুরু কুঁচকে জিজ্ঞেস করে যুবকটিকে, আপনার নাম কি? এই গ্রামে মনে হচ্ছে আপনাকে নতুন দেখছি। চায়ের দোকানের মালিকটার প্রশ্ন শুনে যুবকটি উত্তর দেয়, আমার নাম আশিস রায়। আপনি ঠিকই ধরেছেন, আমি এই গ্রামে নতুন, আজই একটু আগে এলাম। তা বলতে পারবেন দাদা মাতঙ্গিনী গার্লস স্কুলটা কোথায়? আশিসের কথা শুনে চায়ের দোকানের মালিকটা রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলে, ওই যে ওই ক্লাব ঘরটা দেখছেন, ওর বাঁ পাশ দিয়ে একটা সরু রাস্তা গেছে। সেই বাঁ দিকের রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে একটা জলাশয় পড়ে। সেই জলাশয়ের পাশে একটা ভাতের হোটেল পড়ে। সেই হোটেল থেকে কিছুটা এগোলেই স্কুলটা পড়বে। খুব একটা বেশি দূর নয়, এই চায়ের দোকান থেকে 15-20 মিনিটের হাঁটা পথ। আশিস চায়ের দোকানের মালিকের থেকে স্কুলের ঠিকানাটা জেনে নিয়ে সেই দিকে পা বাড়ায়। আশিস চায়ের দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা এগোতেই দেখে একটা ছোট্ট ক্লাব ঘর। সেই ক্লাব ঘরের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে অনেক ভেতরে। সেই রাস্তাটা ধরে আশিস কিছুটা যেতেই দেখে একটা বড় জলাশয় এবং জলাশয় থেকে 5 হাত দূরে সত্যি সত্যি একটা ভাতের হোটেল দেখা যাচ্ছে। আশিস সেই জলাশয়ের পাশ দিয়ে যেতে যেতে দেখতে পায় গ্রামের কয়েকটা মেয়ে বউ ওই জলাশয়ের ধারে বসে বাসন মাজছেন, আবার কেউ কেউ কাপড় কাচ্ছেন গল্প করতে করতে। তখন সবে ঘড়িতে বেলা 11:30 বাজে। এরপর জলাশয় ও ভাতের হোটেলটা পেরোতেই আশিস দেখে একটা ফাঁকা মাঠের মধ্যে 4 তলা হলুদ রঙের স্কুল বাড়িটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং স্কুলটা চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। স্কুলের মেন গেটের ওপরে কালো সাইনবোর্ডে সাদা কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে মাতঙ্গিনী গার্লস হাই স্কুল। আশিস চারিদিকে তাকিয়ে দেখে স্কুলটা একটা বড় ফাঁকা মাঠের মাঝখানে। স্কুলটার আশেপাশে কোনো বাড়ি ঘর দোকানপাট কিছুই নেই, পুরো ফাঁকা শুনশান। কারোর কোনো বিপদ হলে সে চিৎকার করলেও লোকে শুনতে পাবে না। এছাড়া আশিস দেখল স্কুল বিল্ডিং এর উল্টো দিকে কিছুটা যেতেই একটা বিরাট কবরখানা মুসলমানদের
এরপর আশিস ধীরে ধীরে স্কুল গেটের সামনে যেতেই দেখতে পায় একটা নীল পোশাক পরা, মাথায় নীল রঙের টুপি দেওয়া একজন মধ্যবয়স্ক লোক হাতে লাঠি নিয়ে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে। নীল উর্দিধারী মধ্যবয়স্ক লোকটাকে দেখে আশিস বলে ওঠে, আমাকে একটু যেতে দেবেন স্কুলের ভেতরে? আমি একটু হেডমাস্টার মশাই পরাণ দত্তের সঙ্গে দেখা করব। আশিসের কথা শুনে নীল উর্দিধারী মধ্যবয়স্ক লোকটা বলে ওঠে বেশ গম্ভীর গলায়, আপনার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কি দরকার? আশিস তখন বলে, আসলে আমি এই স্কুলে ইংরেজি শিক্ষক পদে নিয়োগ হয়েছি। আজ আমার প্রথম দিন এই স্কুলে। এই বলে আশিস তার কাঁধের অফিস ব্যাগের মধ্যে থেকে একটা সাদা খাম বের করে নিয়ে মধ্যবয়স্ক লোকটাকে দেখাতে লোকটা স্কুলের ভেতরে আশিসকে ঢুকতে অনুমতি দেয়। আশিস লোকটার অনুমতি পেয়ে স্কুলের ভেতরে ঢুকে লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা, হেডমাস্টার মশাইয়ের ঘরটা কোন দিকে একটু বলতে পারবেন? মধ্যবয়স্ক লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে একতলার বারান্দার কোণার ঘরটা দেখছেন, ওটাই ওনার ঘর। আপনি যান, উনি ঘরেই আছেন। মধ্যবয়স্ক লোকটার কথা শুনে আশিস যেই হেডমাস্টারের ঘরের দিকে যেতে যাবে, হঠাৎ তার মনে হলো তার চোখের সামনে থেকে বছর 15-16 একটি মেয়ে স্কুল ইউনিফর্ম পরে দৌড়ে স্কুলের ভেতর ঢুকে গেল এমন ভাবে যে মেয়েটা স্কুলের কোন দিকে গেল আশিস তা বুঝতে পারল না। এরপর সে হাঁটতে হাঁটতে হেডমাস্টারের অফিস ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখে অফিস ঘরের ভেতরে একটা চেয়ারে বছর 50-51 মধ্যবয়স্ক ফর্সা লম্বা চওড়া এক ভদ্রলোক বসে আছে। সেই ভদ্রলোকের পরনে সাদা ধুতি পাঞ্জাবি। অফিস ঘরের সামনে দাঁড়িয়ে আশিস সেই লম্বা চওড়া ভদ্রলোকের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, স্যার, ভেতরে আসতে পারি? আশিসের কথা শুনে ভদ্রলোক বলে ওঠে, হ্যাঁ। আশিস অফিস ঘরের ভেতরে ঢুকতেই ভদ্রলোক আশিসের পরিচয় জিজ্ঞেস করেন। আশিস তার পরিচয় এবং সে এখানে কি করতে এসেছে সবকিছু ভদ্রলোককে বলতেই ভদ্রলোক আশিসকে সাদর আমন্ত্রণে তার স্কুলে স্বাগত জানায়। এরপর সারাদিন ধরে চলে নানা ধরনের স্কুলের অফিসিয়াল কাজ। সেই সব করতে করতে এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করতে করতে কখন যে বিকেল 4:30 বেজে যায় আশিসের খেয়ালই থাকে না। আশিসের থাকার জায়গা ছিল না বলে হেডমাস্টার মশাই পরাণ বাবু আশিসের কদিনের থাকার জন্য স্কুলের নিচতলায় একটা ছোট ঘর পরিষ্কার করে আশিসের থাকার ব্যবস্থা করে দেয়। এরপর স্কুলের নানা ধরনের কাজের মধ্যে দিয়ে আশিসের 2 দিন কেটে যায়। তৃতীয় দিন রাতের বেলা আশিসের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো, প্রতিদিনের মতো বিকেল 4:30 পর স্কুল ছুটি হলে আশিস ঘরে এসে হাত মুখ ধুয়ে নিয়ে স্টোভে একটু চা করে খেয়ে সন্ধ্যে 7টা পর্যন্ত বিশ্রাম নিত। তারপর যথারীতি 7টার সময় উঠে স্কুলের অফিসিয়াল কিছু কাজ থাকলে সেগুলো সেরে নিত। আর 8টা নাগাদ স্কুলের পাশে যে ভাতের হোটেলটা ছিল সেখানে নয় খেতে যেত, নয় খাবার কিনে নিয়ে আসতো রাতের, রুটি না হলে ভাত। তৃতীয় দিন রাত্রিবেলা আশিসের হোটেলে খেতে যেতে ইচ্ছা করছিল না। সেই কারণে সে রাত 8টা নাগাদ হোটেলে গিয়ে রুটি আর তরকা কিনে আনে। হোটেল থেকে খাবার কিনে স্কুলের পিছনের দরজা দিয়ে ঢুকে যখন আশিস একতলার বারান্দা ধরে নিজের ঘরে যেতে যাবে, তখন হঠাৎ আশিস দেখতে পেল স্কুলের একতলায় বারান্দায় জ্বলা হালকা নীল বাল্বের আলোয় 2তলা থেকে একটা 15-16 বছরের বাচ্চা মেয়ে, যার পরনে তাদের স্কুলের ইউনিফর্ম, সেই বাচ্চা মেয়েটা তাড়াতাড়ি করে 2তলা সিঁড়ি থেকে নেমে একতলার একটা ক্লাসরুমে খিলখিল করে হাসতে হাসতে ঢুকে যায়। সন্ধেবেলা স্কুলের ভেতরে একটা বাচ্চা মেয়েকে ওইভাবে স্কুলের ভেতর দৌড়াদৌড়ি করতে দেখে আশিস মনে মনে বেশ অশান্ত হয়ে ওঠে। নিজেকেই নিজে বলে, এই সন্ধেবেলায় এই বাচ্চা মেয়েটা স্কুলের ভিতরে কি করছে? দেখতে হচ্ছে তো।
এই বলে আশিস খাবারের প্যাকেটটা নিজের ঘরে রেখে বাচ্চা মেয়েটা একতলার যে ক্লাসরুমে ঢুকেছিল সেই ক্লাসরুমে টর্চ হাতে নিয়ে দেখতে যায়। সেই ক্লাসরুমে আশিস ঢুকে হাতের চলন্ত টর্চ লাইটটা ক্লাসরুমের চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে দেখে, কিন্তু টর্চ লাইটের আলোয় সেই বাচ্চা মেয়েটাকে ক্লাসরুমের কোথাও দেখতে না পেয়ে নিজের মনের ভুল ভেবে আবার ঘরে ফিরে আসে। এরপর রাতের খাওয়ার জন্য হোটেল থেকে আনা রুটি তরকার প্যাকেটটা যেই খুলতে যাবে, দেখে কে বা কারা যেন রুটি তরকার প্যাকেটটা ছিঁড়ে প্যাকেটের ভেতর থেকে অর্ধেক রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে তরকার মধ্যে ডুবিয়ে খেয়েছে। বাকি অর্ধেকটা টেবিল আর সারা ঘরময় ছিটিয়ে রেখেছে। খাবারগুলোর এই অবস্থা দেখে আশিস একটু নাক সিটকে বলে ওঠে, ইস, ঘর থেকে বেরোনোর আগে আমার দরজাটা দিয়ে দেওয়া উচিত ছিল। দেখ, আমি 5 মিনিটের জন্য ঘরের বাইরে গেছি, বিড়ালে ঢুকে কি কাণ্ডটাই না করেছে। এই বলে আশিস ঘরটা পরিষ্কার করে নিয়ে বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার ছিল, সেই শুকনো খাবার খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ে। আশিস কতক্ষণ যে ঘুমিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ মাঝরাতে একটা আওয়াজ আশিসের ঘুম ভাঙিয়ে দেয়। সে শুনতে পায় তার ঘরের বাইরে সারা একতলার করিডোর জুড়ে কে যেন ছোটাছুটি করে বেড়াচ্ছে। ঘরের বাইরে থেকে এই রকম আওয়াজ পেতেই আশিস মনে মনে বলে, এত রাতে স্কুলে ঢুকে করিডোরে কে ছোটাছুটি করছে? চোর নয় তো, দেখতে হচ্ছে তো। এই কথা বলে আশিস বিছানা ছেড়ে উঠে টেবিলের ওপর রাখা টর্চ লাইটটা হাতে নিয়ে দরজার দিকে এগোয়। তারপর দরজাটা খুলে আশিস বেরোয় ঘরের বাইরে এবং টর্চ লাইটটা জ্বেলে করিডোরের চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঠিকই, কিন্তু কোথাও দৌড়ানোর আওয়াজ বা করিডোরে কাউকে সে দেখতে পায় না। পুরো করিডোর অন্ধকারে ফাঁকা, শুনশান। করিডোরে কাউকে দেখতে না পেয়ে আশিস মনে মনে বলে ওঠে, ধুর, আমি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, না হলে ভুলভাল শুনেছি। এই কথা ভাবতে ভাবতে যেই আশিস অন্ধকার করিডোর ছেড়ে ঘরে ঢুকতে যাবে, হঠাৎ তার চোখ চলে যায় তার ঘর থেকে একটু দূরে একটা বসার কাঠের বেঞ্চির দিকে। সেই দিকে আশিসের চোখ যেতেই তার বুকের হৃৎপিণ্ডটা কিছুক্ষণের জন্য ভয়ে ছ্যাঁত করে ওঠে। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কিছুটা এগোতেই হাতে ধরা টর্চের জ্বলন্ত আলোয় দেখে বেঞ্চের ওপর একটা মিশমিশে কালো রঙের মোটা সোটা বড় বিড়াল বসে আছে, আর হলুদ জ্বলন্ত দৃষ্টিতে আশিসের দিকে তাকিয়ে আছে কেমন একটা ভাবে। আশিসের বিড়ালের ওই জ্বলন্ত চাউনিটা দেখে খুব একটা ভালো লাগলো না। বিড়ালটাকে দেখে যেন আশিসের ভয়ে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। এরপর সে বিড়ালটাকে বেশিক্ষণ আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি ঘরে ঢুকে এসে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ে। কিন্তু চোখ বন্ধ করলেই আশিসের মনে হতে থাকে বিড়ালটা যেন তার মুখের সামনে মুখ এনে ওই হলুদ জ্বলন্ত দৃষ্টি দিয়ে আশিসকে দেখছে আর ম্যাও ম্যাও করে ডাকছে সমানে। আশিসের চোখ বন্ধ করলেই এই রকম অনুভূতি হচ্ছিল। আর একটা জিনিস মনে হচ্ছিল তার, খাটের চারিদিকে কেউ যেন সমানে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু কে দৌড়ে বেড়াচ্ছে সেটা দেখার জন্য চোখ খোলার মতো সাহস আশিস করতে পারল না। এই রকম সারা রাত ধরে চলতে চলতে আশিসের দু চোখ কখন যে লেগে এসেছিল তা সে নিজেও জানে না। মাস্টারবাবু, ও মাস্টারবাবু, আর কতক্ষণ ধরে ঘুমাবেন? এবার উঠুন, সকাল যে 9টা বাজে। স্কুলের পাশের হোটেলটাতে থাকে বিমল। বিমলের ডাক কানে আসতেই আশিস ধরফর করে বিছানা ছেড়ে উঠতেই চোখ কচলাতে কচলাতে দেখে
তার বিছানার পাশে খোলা জানলা থেকে সূর্যের তীব্র আলো জানলার ভেতর থেকে বাঁকাভাবে তার ঘরের মধ্যে প্রবেশ করে সারা ঘরটাকে আলোকিত করে তুলেছে। এরপর ঘড়িতে 9টা বাজে দেখে আর ঘরের বাইরে থেকে আসা বিমলের ডাক শুনে আশিস তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে তার দরজার কাছে এসে দরজাটা খোলে। দরজা খুলতেই বিমল ঘরে ঢুকে আসে এবং টেবিলের ওপর মাটির ভাঁড় রেখে তাতে গরম চা ঢালতে ঢালতে ঘরে গলায় বলে, মাস্টারবাবু, আপনি বুঝি কাল সারা রাত ধরে কাজ করেছেন, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন? গতকাল রাতে আশিসের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে তা সবকিছুই বিমলের কাছে লুকিয়ে যায় সে। তারপর টেবিলের ওপর থেকে গরম চায়ের ভাঁড়টা তুলে নিয়ে বলে, হ্যাঁ গো বিমলদা, ওই অফিসিয়ালি কিছু কাজ ছিল, তারপর ছাত্রীদের কিছু পরীক্ষার খাতা দেখার ছিল, সেই সব কাজ সারতে সারতে কাল রাত 1টা-1:30 বেজে যায় শুতে শুতে। আর আজ তো রবিবার, ঘুম থেকে ওঠারও তাড়া নেই, ওই তাই একটু দেরি করে শুয়েছি। আশিসের মুখ থেকে এই কথা শুনে বিমল বলে, তা বেশ করেছেন, সারা সপ্তাহ ধরে স্কুলের পিছনে আপনার যা খাটাখাটনি থাকে। আচ্ছা, বেলা তো 10টা বাজতে চললো, জলখাবারে কি খাবেন আজ? হোটেলে পরোটা ঘুগনি হয়েছে, আমি আপনাকে একটু বাদে পরোটা ঘুগনি দিয়ে টিফিন দিয়ে যাব। হ্যাঁ, তাই দিয়ে যাও। আর শোনো, আজ দুপুরে তোমাকে খাবার দিয়ে যেতে হবে না ঘরে, আজ হেডমাস্টার মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে আমার, ওখানেই যাব। ফিরতে ফিরতে হয়তো বিকেল হতে পারে, আমি বরঞ্চ রাতের খাবারটা নিজে গিয়ে তোমার কাছ থেকে নিয়ে আসব। আশিসের মুখ থেকে এমনটা শোনার পর বিমল বলে, আগে ঠিক আছে মাস্টারবাবু। এই কথা বলে বিমল চলে যেতেই আশিস ঘর থেকে বেরিয়ে যেই বাথরুমে স্নান করতে যাবে, দেখে তার ঘরের 2-1টা ক্লাস ঘরের পর একটা 15-16 বছরের বাচ্চা মেয়ে তাদেরই স্কুলের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে এবং কটকটে একটা ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে আশিসের দিকেই তাকিয়ে আছে। মুখ থেকে সমানে একটা গো গো আওয়াজ করে ফুঁসছে। বাচ্চা মেয়েটাকে স্থির দৃষ্টিতে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আশিস মেয়েটার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মুখের সামনে মুখ এনে জিজ্ঞেস করে, আজ তো রবিবার, স্কুল ছুটি, তুমি স্কুলের ভেতরে কি করতে এসেছো? তোমার নাম কি? আশিস মেয়েটাকে এই প্রশ্ন করাতে দেখল মেয়েটা তার প্রশ্নের কোনো উত্তর দিল না, হাঁটতে হাঁটতে দোতলায় উঠে চলে যায়। বাচ্চা মেয়েটার এই রকম অদ্ভুত ব্যবহার দেখে আশিস বেশ একটু অবাক হয়, মনে মনে বলে, মেয়েটা মনে হয় কানে শুনতে পায় না, তাই হয়তো আমার প্রশ্নের উত্তর দিল না। কিন্তু স্কুলের মেইন গেটটা তো বন্ধ, ও স্কুলের ভিতরে ঢুকলো কোথা থেকে? আর রবিবার ও স্কুলে কি করতে এসেছে? এই কথা যখন মনে মনে আশিস ভাবছিল, তখন সেই সময় ঘরে রাখা তার ফোনটা বেজে ওঠে। ফোনের আওয়াজ শুনে আশিস সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার মা ফোন করছে। এরপর ফোন ধরে মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপর জলখাবার খেয়ে স্নান করে হেডমাস্টার পরাণ দত্তের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায়। তারপর ওখান থেকে নিমন্ত্রণ রক্ষা করে স্কুলে ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা 7:30 বেজে যায়। এরপর সে স্কুলের পিছন গেট খুলে স্কুলের ভেতর প্রবেশ করে যেই নিজের ঘরে যেতে যাবে, অমনি হঠাৎ সে শুনতে পায় স্কুলে দোতলা থেকে কে যেন একটা কবিতা পাঠ করছে এবং যে কবিতাটা পাঠ করছে তার গলাটা শুনে আশিসের মনে হলো কোনো এক বাচ্চা মেয়ে সুরেলা মধুর কণ্ঠে কবিতা পাঠ করছে। পূর্ণিমা রাতে চাঁদ খিলখিলিয়ে হাসে,
খোকমনি দেখে তাই ঘুম নাহি আসে, পূর্ণিমা রাতে চাঁদ খিলখিলিয়ে আসে, খোকমনি দেখে তাই ঘুম নাহি আসে। স্কুলের দোতলা থেকে একটা বাচ্চা মেয়ের গলায় সন্ধেবেলা কবিতা পাঠ শুনে আশিস বেশ অবাক হয়ে যায় এবং বলে, আমি স্কুলে না থাকাকালীন এই ভর সন্ধেবেলায় স্কুলের দোতলায় উঠে কে কবিতা পাঠ করছে রে বাবা, দেখতে হচ্ছে তো। এই কথা বলে আশিস একতলার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পা দিতেই তার কানে আরো তীব্রভাবে বাচ্চা মেয়েটার কবিতা পাঠের আওয়াজ আসতে লাগলো। পূর্ণিমা রাতে চাঁদ খিলখিলিয়ে হাসে, খোকমনি দেখে তাই ঘুম নাহি আসে। বাচ্চা মেয়েটার কবিতার আওয়াজটা দোতলার কোথা থেকে আসছে তা দেখার জন্য আশিস টর্চ লাইটটা জেলে নিয়ে দোতলার ক্লাসরুমগুলোতে আলো ফেলতে ফেলতে আর এইদিকে ওইদিকে দেখতে দেখতে চলতে লাগলো। এরপর দোতলার করিডোরের শেষ প্রান্তে একটা ক্লাসরুমের কাছে আসতেই সেই বাচ্চা মেয়েটার কবিতার আওয়াজটা আশিস আরো তীব্রভাবে শুনতে পেল। পূর্ণিমা রাতে চাঁদ খিলখিলিয়ে হাসে, খোকমনি দেখে তাই ঘুম নাহি আসে। দোতলার করিডোরের শেষ প্রান্তে ক্লাসরুমটা থেকে বাচ্চা মেয়েটার কবিতা পাঠের আওয়াজ শুনতে পেতেই আশিস সেই ক্লাসরুমের ভেতরে ঢোকে এবং হাতে ধরা চলন্ত টর্চের আলোয় দেখে ক্লাসরুমের একদম পিছনের একটা বেঞ্চিতে বসে স্কুল ইউনিফর্ম পরা একটা মেয়ে পিছন ফিরে বসে জোরে জোরে কবিতাটা পড়ছে। মেয়েটা পিছনে ফিরেছিল বলে আশিস মেয়েটার মুখ ভালো করে দেখতে পেল না। এরপর আশিস ধীরে ধীরে বাচ্চা মেয়েটার দিকে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে বেশ গম্ভীর গলায়, এই মেয়ে, তুমি স্কুলের ভেতরে ঢুকলে কি করে? তোমার নাম কি মেয়ে? আশিস মেয়েটাকে প্রশ্ন করতেই মেয়েটা ধীরে ধীরে আশিসের দিকে তাকায়। আশিসের দিকে মেয়েটা তাকাতেই সে মেয়েটাকে দেখে ভয়ে ছিটকে সরে আসে, কারণ যে মেয়েটা ক্লাসরুমের ভেতরে বসে আছে সেই মেয়েটা আর কেউ নয়, সকালে একতলায় করিডোরে দেখা সেই বাচ্চা মেয়েটা। এরপর আশিসকে দেখে বাচ্চা মেয়েটা ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে আশিসের দিকে একটা সাপদের হাসি হাসতে হাসতে এগিয়ে আসে। আশিস মেয়েটার দিকে বিস্ফারিত দৃষ্টি দিয়ে দেখে মেয়েটার চোখের মনি বলে কিছু নেই, পুরো জায়গাটাই সাদা। এছাড়া কপালের এক পাশ ফেটে সেখান থেকে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্তে মেয়েটার পরনে সাদা ইউনিফর্মটা লাল কালচে রক্তে রাঙা হয়ে উঠছে এবং মেয়েটার গায়ের চামড়া কেমন যেন কুঁচকে যাচ্ছে, কুঁচকে গিয়ে শরীরের কোনো কোনো জায়গায় চামড়া খুলে ঝুলছে। সেই খোলা চামড়া থেকে একটা বিকট মরা পচা দুর্গন্ধ সারা ক্লাসরুমে ছড়াচ্ছে। ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে আশিস কোনো রকমে যেই ক্লাসরুম থেকে ছুটে বেরিয়ে আসতে যাবে, হঠাৎ করে তখন একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো মেয়েটা আশিসের পিছনে দাঁড়িয়েছিল। হঠাৎই সে কেমন যেন হাওয়ার বেগে উড়ে এসে আশিসের সামনে দাঁড়ালো এবং তার একটা লম্বা হাত বাড়িয়ে আশিসের গলা টিপে ধরে ফ্যাসফ্যাসানি গলায় আশিসের দিকে ঘোলাটে দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল, মাস্টার মশাই, পালাচ্ছেন কোথায়? আবার পড়াবেন না? এই কথা বলে বাচ্চা মেয়েটা আশিসের গলা টিপে ধরে আশিসকে তুলে ছুঁড়ে ক্লাসরুমের বাইরে ফেলে দিতেই আশিস ছিটকে গিয়ে ক্লাসরুমের বাইরে গিয়ে পড়ে এবং ক্লাসরুমের বাইরে একটা ভাঙা বেঞ্চ ছিল। সেই ভাঙা বেঞ্চে তার কপালের কোণাটার একদিকটা লাগতেই সেই কপাল ফেটে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ে আর আশিস জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে।
জ্ঞান হারানোর আগে আশিস শুনতে পায় সেই বাচ্চা মেয়েটা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে এসে তাকে ফ্যাশফ্যাশানি গলায় বলছে বিভৎসভাবে হাসতে হাসতে, ও মাস্টার মশাই, পড়াবেন না আমায়? আশিস বাবু, আরে ও আশিস বাবু, আপনি দোতলায় কি করতে গিয়েছিলেন আর গিয়ে পড়ে গেলেন কিভাবে? হেডমাস্টার মশাই পরাণবাবুর গলার আওয়াজ কানে আসতেই আশিস ধীরে ধীরে চোখ খুলতেই দেখে সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আর তার সামনে পরাণবাবু দাঁড়িয়ে আছে তার হাত ধরে। পরাণবাবুর এই কথা শুনে আশিস ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে পরাণবাবুর দিকে, কিন্তু প্রশ্নের কোনো জবাব দিতে পারে না। শুধুমাত্র হাসপাতাল ঘরের এদিকে ওদিকে তাকিয়ে থাকে পাগলের মতো, আর বলতে থাকে, ওই বাচ্চা মেয়েটা আমাকে মেরে ফেলবে স্যার। আশিসের এই ধরনের অদ্ভুত আচরণ দেখে হেডমাস্টার পরাণবাবু কিছু আর জিজ্ঞাসা করেন না, আশিসকে নিজের মতো ছেড়ে দেন। এরপর 2-3 দিন বাদে আশিস খানিকটা সুস্থ হলে হেডমাস্টার পরাণবাবু জিজ্ঞাসা করে আশিসকে আবার, আচ্ছা, আপনি মনে করে বলুন তো আশিস বাবু, মানে রবিবার দিন সন্ধেবেলা আমার বাড়ি থেকে স্কুলে ফেরার পর আপনার সঙ্গে স্কুলে ঠিক কি কি ঘটনা ঘটেছিল? হেডমাস্টার পরাণবাবুর মুখে এই প্রশ্ন শুনে আশিসের মুখটা সঙ্গে সঙ্গে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, এবং রবিবার দিন রাতে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল মুহূর্তের মধ্যে তার মনে পড়ে যেতেই সে শিউরে ওঠে। তারপর সেই দিন রাতে স্কুল বিল্ডিং এর দোতলায় কি কি ঘটেছিল তার সমস্তটা পরাণবাবুকে বলতেই ঘটনা শুনে পরাণবাবুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। পরাণবাবুকে বিড়বিড় করে বলতে দেখে আশিস জিজ্ঞাসা করে, স্যার, আপনি কি কিছু বলছেন আমাকে? আশিসের কথা কানে আসতেই পরাণবাবু একটু হকচকিয়ে যান এবং বলে ওঠেন, না না, কিছু না আশিস বাবু, আপনাকে কিছু বলিনি। আপনি বিশ্রাম করুন, আমি যাই, কেমন? আশিসের সঙ্গে এই ঘটনা ঘটার 1.5 সপ্তাহ পর স্কুলের আর একজন কর্মীর সঙ্গে ঠিক একই রকম একটা দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনায় সেই কর্মীর মৃত্যু পর্যন্ত হয়। সেই দিন ছিল বুধবার। যথারীতি বিকেল 4:30টার সময় স্কুল ছুটি হয়ে যাওয়ার পর মাতঙ্গিনী গার্লস স্কুলের দীর্ঘদিনের গার্ড রতন স্কুল বিল্ডিং এর 3 তলায় গিয়ে যখন ক্লাসরুমগুলোতে তালা বন্ধ করছিল, হঠাৎ রতনের কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। কান্নার আওয়াজটা রতনের কানে আসতেই রতন ক্লাসরুম তালা বন্ধ করা থামিয়ে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে থমকে দাঁড়িয়ে শুনতে থাকে, এবং ভালো করে কান্নার আওয়াজটা রতন শুনতেই বুঝতে পারে আওয়াজটা আসছে 3 তলার করিডোরের শেষ প্রান্তে স্কুল ছাত্রীদের যে বাথরুম ছিল সেই বাথরুম থেকে। রতন বুঝতে পারল কান্নার আওয়াজটা একটা মেয়ের। বাথরুম থেকে মেয়েলি গলায় কান্নার আওয়াজটা রতনের কানে আসতেই সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে যায়, এবং এগিয়ে গিয়ে বাথরুমের ভেতরে ঢুকে এইদিক ওদিক তাকাতে থাকে আর খুঁজতে থাকে ভেতরের কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসছে আর কোন মেয়েই বা কাঁদছে। এরপর সারা বাথরুম জুড়ে রতন কান্নার সূত্র কোথাও খুঁজে পায় না, এবং যেই সে বাথরুম থেকে বেরিয়ে আসতে যাবে ঠিক সেই সময় রতনের মাথার ওপর থেকে কি একটা জলের মতো জিনিস পড়তেই সে বাথরুমের মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে চোখ তুলে বাথরুমের সিলিংয়ের দিকে তাকায়। আর যা দেখে তা দেখে রতনের বুকের হৃৎপিণ্ড খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। রতন বিস্ফারিত চোখে দেখে বাথরুমের সিলিংয়ে একটা বিকট দর্শনধারী স্কুল ইউনিফর্ম পরা বাচ্চা মেয়ে বাথরুমের সারা সিলিং জুড়ে টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছে, আর রতনের দিকে একটা কান এঁটো করা হাসি হাসছে।
বাথরুমের সিলিংয়ে বিকট দর্শনধারী ওই মেয়েটাকে দেখে রতন যেই ভয়ে বাথরুম থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই মেয়েটা তার বড় বড় কালো কালো ধারালো নখযুক্ত একটা হাত তার দিকে বাড়িয়ে রতনের মুন্ডুটা থর থেকে ছিঁড়ে নেয় এবং সামনে ধরে কচমচ করে মুখ দিয়ে চেবাতে থাকে। আর অন্যদিকে রতনের রক্তাক্ত মুন্ডহীন দেহটা বাথরুমের মেঝেতে পড়ে থাকে। স্কুল টিফিন টাইমে স্নেহা তার বান্ধবী রিয়াকে টিফিন বের করতে বলে বাথরুমে যায়। রুম থেকে বেরিয়ে তাদের 3 তলার ক্লাসরুমের করিডরটা পেরিয়ে শেষ প্রান্তে বাথরুমটায় ঢুকতেই সে দেখে বাথরুমের একদম মাঝখানে একটা মুন্ডহীন মানুষের দেহ পড়ে আছে, আর বাথরুমের চারিদিক রক্তে আর মাংসে ছড়াছড়ি। আর মুন্ডহীন দেহটা থেকে একটু দূরে কমোডের সামনে রতনের মুন্ডটা পুড়ে গড়াগড়ি খাচ্ছে। বাথরুমের ভেতরে স্নেহা এই রকম ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে চিৎকার করতে করতে বাথরুমের বাইরে বেরিয়ে আসে। তার চিৎকার শুনে স্কুলের সব শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা ছুটে আসে এবং হেডমাস্টার পরাণবাবু স্নেহাকে জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার করছো কেন স্নেহা? স্নেহা তখন আর কিছু না বলে আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারায় দেখাতেই পরাণবাবু আর স্কুলের বাকি শিক্ষকেরা বাথরুমের ভেতরে ঢুকে দেখে সিকিউরিটি গার্ড রতনের মুন্ডহীন দেহটা বাথরুমের মাঝখানে পড়ে আছে এবং ওর মুন্ডটা কমোডের সামনে পড়ে গড়াগড়ি খাচ্ছে এবং সারা বাথরুম জুড়ে ছড়িয়ে রয়েছে রক্ত। ভিতর থেকে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বাথরুমের ভেতরে রতনের মুন্ডহীন দেহটা পড়ে থাকতে দেখে স্কুলের এক পুরনো শিক্ষক বুলান মাস্টার চিৎকার করে বলতে থাকে সবার সামনে, ওই মেয়ে দেখছি স্কুলের কাউকে ছাড়বে না। ওর উপর যারা 5 বছর আগে অন্যায় করেছে এবং ওকে মেরে ফেলেছে, তার উপর হওয়া অন্যায় এবং ওর মৃত্যুর প্রতিশোধ এইভাবেই আমাদের উপর নিয়ে যাবে পরাণবাবু, ঠিক ঠিক এইভাবেই। বুলান স্যারের কথা শুনে আশিস বলে ওঠে, স্যার 5 বছর আগে কোন মেয়ের উপর অন্যায় হয়েছে, তাকে কারা মেরে ফেলেছে, আর কেনই বা সে আমাদের উপর প্রতিশোধ নিতে চাইছে? আশিসের প্রশ্ন শুনে হেডমাস্টার পরাণবাবু বলেন, আজ থেকে 5 বছর আগে আমি তখন এই স্কুলের হেডমাস্টার হয়ে আসিনি। আমি ঘটনাটা শুনি আমাদের স্কুলের সেক্রেটারি ওই বুলান বাবুর মুখ থেকে। উনি আমাকে যা যা ঘটনা বলেছেন আমি তোমাকে সেই ঘটনার কথাই আজ বলবো, বুঝেছ? আজ থেকে 5 বছর আগে আমাদেরই এই ভৈরবগঞ্জ গ্রামে রক্তিমা বলে একটি 15 বছর মেয়ে এই স্কুলে ক্লাস 10-এ পড়তো। রক্তিমাকে আমাদের গ্রামে সব মেয়েদের মধ্যে থেকে খুব সুন্দর ও অপরূপা দেখতে ছিল, মা লক্ষ্মীর মতো। রক্তিমা ক্লাস 10-এ পড়াকালীন আমাদের গ্রামের কাউন্সিলর জয়ন্ত সিংহের বড় ছেলে মানে অতীন ওই রক্তিমাকে ওর প্রেমের জালে জড়ায় এবং রক্তিমার সঙ্গে অতীন প্রেমের অভিনয়ের মধ্যে দিয়ে মাঝে মাঝে রক্তিমার শরীর ভোগ করে। এইভাবে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কয়েক মাস চলার পর রক্তিমা জানতে পারে ওর গর্ভে অতীনের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। এই কথা অতীনকে রক্তিমা জানায়। অতীন রক্তিমা আর রক্তিমার গর্ভের সন্তানকে অস্বীকার করতেই রক্তিমা অতীনের বাবা জয়ন্ত সিংহের কাছে ছুটে যায় এবং জয়ন্ত বাবুকে অতীন তার সঙ্গে এতদিন ধরে কি কি কাণ্ড করেছে সব বলে। জয়ন্তবাবু রক্তিমার মুখ থেকে তার ছেলে অতীনের কাণ্ডকীর্তি শুনে রেগে গিয়ে অতীনের সঙ্গে রক্তিমার বিয়ে ঠিক করে। অতীন ও রক্তিমার বিয়ের আগের দিন অতীনের নাম করে অতীনের এক বন্ধু সন্ধেবেলা ফোন করে
রক্তিমাকে অতীন কি একটা সারপ্রাইজ দেবে বলে স্কুলের সামনে ডাকে। রক্তিমা তো খুশি হয়ে অতীনের সেই বন্ধুর ডাকে ও হাতছানিতে ওই স্কুলের সামনে আসে। অতীন ও তার দুটো বন্ধু ছিল, বল্টু আর নিতুন। এরা রক্তিমার হাত পা মুখ বেঁধে আমাদের স্কুলের 4 তলায় নিয়ে যায়। নিয়ে গিয়ে ওরা 3 জনে মিলে রক্তিমাকে ধর্ষণ করে খুন করে। তারপর কাটারি দিয়ে রক্তিমার দেহটা 50টা টুকরো করে একটা বস্তায় ভরে স্কুলের 4 তলার ছাদের উপরে যে বড় ট্যাঙ্কটা আছে, ওই সেই ট্যাঙ্কের জলের মধ্যে বস্তাটা ফেলে দেয়। এই ঘটনার 2 দিন বাদে শোনা যায় নাকি গ্রামে অতীন আর রক্তিমাকে নাকি বাড়িতে পাওয়া যাচ্ছে না। 2 বাড়ির লোক তন্ন তন্ন করে ওদের দুজনকে খোঁজে সারা ভৈরবগঞ্জ গ্রাম জুড়ে, কিন্তু ওদের দুজনকে গ্রামের কোথাওই পাওয়া যায় না। গ্রামে সবাই তখন ভাবে অতীন হয়তো রক্তিমাকে নিয়ে পালিয়েছে কলকাতায়। এই ঘটনার বেশ 1 সপ্তাহ কেটে যাওয়ার পর একদিন স্কুলের টিফিন টাইমে এক ছাত্রী বাথরুমের বেসিনে মুখ ধুতে গিয়ে যেই বেসিনের কলটা খুলে মুখ ধুতে যাবে, দেখে বেসিনের কল থেকে লাল জল বেরোচ্ছে। তা দেখে ওই ছাত্রীটি স্কুলের সবাইকে চিৎকার করে ডাকে এবং ওর চিৎকার শুনে স্কুলের সব শিক্ষক শিক্ষিকারা ছুটে আসে আর বেসিন থেকে লাল জল বেরোতে দেখে। সঙ্গে সঙ্গে বুলানবাবু 4 তলায় যায়। গিয়ে ট্যাঙ্কটার ঢাকনা খুলতেই ট্যাঙ্কটার ভিতর থেকে একটা পচা দুর্গন্ধ বুলানবাবুর নাকে ধাক্কা লাগে। আর উনি ট্যাঙ্কের ভিতর তাকিয়ে দেখে ট্যাঙ্কের ভিতরে একটা বড় রক্ত মাখানো বস্তা পড়ে রয়েছে এবং সেই বস্তার ভিতর থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে। ট্যাঙ্কের ভিতরে জলটা পুরো লাল হয়ে উঠেছে। ট্যাঙ্কের ভিতর রক্ত মাখানো বস্তা পড়ে থাকতে দেখে বুলানবাবু ও স্কুলের বাকি শিক্ষকরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ট্যাঙ্কের ভিতর থেকে ওই রক্ত মাখানো বস্তাটা বের করে এবং বস্তা খুলতেই দেখা যায় যে রক্তিমাকে কারা যেন খুন করে ওই ট্যাঙ্কের ভেতরে ফেলে রেখেছে। টুকরো করে বস্তায় ভরে ট্যাঙ্কের ভেতর ফেলে রেখে গিয়েছে। কিন্তু এই কাজ কে বা কারা করেছে কারোরই আর বুঝতে বাকি রইল না। এরপর পুলিশ রক্তিমার টুকরো টুকরো দেহটা ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আর সেদিনই সন্ধেবেলা গ্রামে আরেকটা ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনার ব্যাখ্যা আমরা গ্রামের কেউই আজ পর্যন্ত খুঁজে পাইনি। স্কুল শেষ হওয়ার পর ওই বুলানবাবু আর আমাদের ভূগোল শিক্ষক কুন্তলবাবু, ওনারা দুজন বাড়ি ফিরছিলেন। আমাদের গ্রামে একটা শিব দুর্গার মন্দির আছে। ওই মন্দিরের পাশে একটা বড় ঝিল আছে, আর ওই ঝিলের সামনে 2টো গায়ে গায়ে ঝাঁকড়া ঝাঁকড়া এই আম গাছ রয়েছে। ওই মন্দিরটার সামনে থেকে যখন ওরা দুজন যাচ্ছিল, দেখে ওই মন্দিরের পাশে ঝিলের সামনে গ্রামের কিছু বাসিন্দারা ভিড় করেছে। তারা যেন নিজেদের মধ্যেই কিছু বলা বলি করছিল। ঝিলের সামনে ওই গ্রামের বাসিন্দাদের ভিড় দেখে ওরা দুজনেই সেদিকে এগিয়ে যায়। আর এগিয়ে গিয়ে যা দেখতে পায় তা হলো 2টো বড় বড় পেয়ারা গাছের ওই 3টে ডালে 3টে মুন্ডহীন ডেড বডি ঝুলছে, তাও আবার উল্টো ভাবে। এবং ডেড বডিগুলোর চেহারা ও জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছে যে এই 3টে ডেড বডি কাদের, কিন্তু তাদের যে কে বা কারা এইরকম নৃশংসভাবে খুন করেছে তার ব্যাখ্যা আজও কেউ খুঁজে পায়নি। গ্রামের কিছু কিছু বাসিন্দারা বলে ওই অতীন রক্তিমাকে খুন করেছে বলে রক্তিমার অতৃপ্ত আত্মা ওর খুনের আর ওর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। রক্তিমার মৃত্যুর পর থেকে আপনার মতো এর আগে অনেক শিক্ষক দূর দূরান্ত থেকে এই স্কুলে পড়াতে এসেছিল। তারা কোনো ঘর ভাড়া না পেয়ে এই স্কুলে আপনি যে ঘরে আছেন সেই ঘরেই থাকতো, এবং 15-20 দিন পর তাদের দেহ কাঁটা ছেঁড়া অবস্থায় স্কুলের নানা জায়গায় পাওয়া যেত। স্কুলে এইরকম অদ্ভুত ঘটনা ঘটতে দেখে স্কুলে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই ভাবতে থাকে যে এই ধরনের ঘটনা কে ঘটাচ্ছে। স্কুলে এইরকম ঘটনা ঘটতে দেখে
আমরা পুলিশকে জানাই। পুলিশ রাতে স্কুলে থাকার জন্য একজন কনস্টেবলকে পাঠায় এবং সেই পুলিশ কনস্টেবল কদিন রাতে ছিল, আর সে প্রতিদিন রাতে স্কুলের নানান জায়গায় একটা 15-16 বছরের বাচ্চা মেয়েকে ঘুরতে দেখে। সেই কথা স্কুল কর্তৃপক্ষকে জানাতেই স্কুল কর্তৃপক্ষ থেকে একটা শান্তি সস্তায়নের পুজোরও আয়োজন করা হয়। পুজো হয়, পুজো করার পর দীর্ঘদিন এই স্কুলে নতুন কোনো শিক্ষক নিয়োগ হয়নি এবং স্কুল কর্তৃপক্ষ থেকে কাউকে নিয়েও আসেনি। এই পুজো করার 2 বছর পর আপনি এই প্রথম এখানে এলেন। এখন আপনার মুখে সেই দিনকার রাতে আপনার সঙ্গে ঘটনাগুলো শুনেই আমার মনে হচ্ছে যে ওই শান্তি সস্তায়ন করে কোনো কিছুই লাভ হয়নি। রক্তিমার অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত এই স্কুলেই আছে। পরাণবাবুর মুখ থেকে 5 বছর আগে স্কুলে ঠিক কি কি ঘটনা ঘটেছে সেই সমস্তটা আশিস শুনে একটু ভয়ার্ত গলায় বলে, স্যার, আমি আর স্কুলে থাকবো না। আপনি যত দ্রুত সম্ভব স্কুলের কাছাকাছি একটা ভালো ঘর ভাড়া করে আমাকে দেখে দিন। আপনি চিন্তা করবেন না অনিশবাবু, আপনি আমাকে বলার আগেই আপনার জন্য কাল আমি ঘর দেখে এসেছি আর ঘরের মালিকের সঙ্গে কথাও বলে এসেছি। আমি আপনাকে কাল স্কুল ছুটি হওয়ার পর সেই বাড়িতে নিয়ে যাব। আপনি সব আপনার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবেন। আপনাকে এই স্কুলে আর থাকতে হবে না। আমি ভুল করে আপনাকে স্কুলের একটা ঘরে থাকতে দিয়েছিলাম। আপনার ওপর যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমি তা জানতাম না। পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। পরাণবাবুর মুখ থেকে এই কথা শুনে আশিস বেশ খুশি হয়ে বলে, মা স্যার, আপনি কি কথা বলছেন? আপনি তো আর জানতেন না স্যার যে আমার উপরে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। এতে আপনার কোনো দোষ নেই স্যার। আর অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমার ঘর দেখে দেওয়ার জন্য। এরপর ক্লাসের সময় হয়ে আসছে দেখে আশিস পরাণবাবুর কাছ থেকে বিদায় নিয়ে ক্লাস নিতে চলে যায়। প্রত্যেক দিনের মতো বিকেল 4:30 নাগাদ স্কুল শেষ হতেই আশিস ঘরে ফিরে ব্যাগ গুছিয়ে নেয় এবং সন্ধ্যে 7:30 পর্যন্ত স্কুলের কিছু অফিসিয়াল কাজকর্ম সেরে নিয়ে রাত 8টা বাজতেই ঘর থেকে বেরিয়ে ঘরের তালা বন্ধ করে স্কুলের পাশের ভাতের হোটেলটায় খাওয়ার জন্য যেই স্কুলের পিছনের গেটের দিক থেকে বেরোতে যাবে, হঠাৎ আশিসের চোখ যায় 4 তলার ছাদের দিকে। আশিসের 4 তলার ছাদের দিকে চোখ যেতেই সে দেখে সেখানে একদম কার্নিশের ধারে 15-16 বছরের একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এবং হাত নেড়ে সমানে আশিসকে ডেকে চলেছে। আশিস কার্নিশের ধারে একটা বাচ্চা মেয়েকে ওইভাবে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর সমানে হাত নাড়া দেখে মন্ত্রমুগ্ধের মতো ছাদের দিকে চলে যায় হাঁটতে হাঁটতে। আশিস যখন ছাদের দিকে যাচ্ছিল, মাতঙ্গিনী স্কুলের সামনে একটা বড় ছাঁকড়া কাঁঠাল গাছ ছিল। সেই গাছের একটা ডালে একটা কালো পেঁচা সমানে বিশ্রী ধরনের একটা চিৎকার করছিল। পেঁচাটাকে ওইভাবে বিশ্রীভাবে চিৎকার করতে দেখে মনে হচ্ছে আশিসের ওপর বড় কোনো বিপদ হয়তো নেমে আসবে, কিন্তু সেটা ঠিক কি বিপদ তা বোঝা যাচ্ছে না। ছাত্রীদের প্রার্থনা শেষ হতেই ছাত্রীরা যে যার ক্লাসরুমে চলে যেতেই পরাণবাবু যেই নিজের অফিস ঘরে ঢুকতে যাবেন, ঠিক সেই সময় হেডমাস্টার পরাণবাবু পিছন দিক থেকে শুনতে পায় স্কুলের দারোয়ান শ্যামলের চিৎকার, বড় মাস্টার মশাই দাঁড়ান, কথা আছে আপনার সঙ্গে। পিছন দিক থেকে দারোয়ান শ্যামলের চিৎকার শুনে
পরাণবাবু দাঁড়িয়ে পিছন ঘুরতেই দেখে স্কুলের দারোয়ান শ্যামল ছুটতে ছুটতে তার দিকে আসছে। শ্যামলকে ওইভাবে ছুটে আসতে দেখে পরাণবাবু জিজ্ঞেস করেন, কিরে শ্যামল, কি হয়েছে? তুই এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? শ্যামল তখন পরাণবাবুর সামনেই হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় আর বলে, বড় মাস্টার মশাই, আপনি তাড়াতাড়ি ছাদে চলুন, গিয়ে দেখবেন। চলুন, আমাদের নতুন মাস্টার মশাইকে কে বা কারা কাল রাতে খুন করে ছাদের ট্যাঙ্কির পাশে ফেলে রেখে দিয়ে গেছে। শ্যামলের মুখে এই কথা শুনে পরাণবাবুর তো চক্ষু চড়ক গাছ। তিনি তখনই বেশি দেরি না করে স্কুলের বাকি শিক্ষকদের নিয়ে স্কুল বিল্ডিং এর 4 তলার ছাদে যেতেই দেখেন আশিসকে কে বা কারা খুন করে তার দেহটাকে টুকরো টুকরো করে ট্যাঙ্কির পাশে ফেলে রেখে গেছে। ট্যাঙ্কির পাশে আশিসের টুকরো টুকরো হয়ে পড়ে থাকা দেহটা ওইভাবে দেখে বুলানবাবু চিৎকার করে বলে ওঠে, হায় হায়, ওই মেয়ের আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি এত পুজো করার পরও। আর কতদিন এইভাবে আমাদের স্কুলের নিরীহ শিক্ষক আর কর্মীদের উপর হত্যা লীলা চালাবে? কতদিন? বুলান মাস্টার যখন আশিসের ছিন্ন ভিন্ন মৃতদেহটার দিকে তাকিয়ে যখন এই কথা বলছিলেন, তখন উনি খেয়াল করেননি তার ঠিক পাশে 15-16 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এবং বুলান বাবুর দিকে তাকিয়ে একটা সাপদের হাসি হাসছে খুব নীরবে। শেষ হলো আমাদের আজকের গল্প, ভৈরবগঞ্জের সেই স্কুল বাড়িটা। গল্প পাঠে ছিলাম আমি শুভম। অন্যান্য চরিত্রে ছিল কৌশিক সাহা, কৌশিক দাস, প্রতীক, প্রীতম, রাজদীপ, সায়ক, অমিতাভ, সূর্য এবং খুশি। শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম, প্রচ্ছদে শুভদীপ ব্যানার্জি। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে টু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe and obviously press the bell icon for getting notifications. বেশ, তাহলে আজকের মতো চলি। সকলে ভালো থাকবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী উপস্থাপনা নিয়ে।